হবু বউয়ের ওর গার্লফ্রেন্ডের পালিয়ে যায়? সেটা সঠিক আমি নিজেও জানি না, তবে আমরা কখনো ভাবতে পারিনি পরি আপু এভাবে বিয়ের আসর থেকে পালিয়ে যাবে। অবশ্য পরি আপু ভাইয়াকে না, ভাইয়া টাকাকে ভালোবাসতো। পরি আপু আর ভাইয়ার রিলেশনটা শুধু লোক দেখানোর জন্য ছিল। ভাইয়া আর পরি আপুর মধ্যে সত্যিকারের ভালোবাসা ছিল না, এটা বোঝাই যেত। কেমন? পরি আপু সবসময় ভাইয়ার নাম ডাক, টাকা পয়সা এগুলো নিয়ে তার ফ্রেন্ডদের কাছে বড়াই করত। আর ভাইয়াও পরি আপুকে যে সত্যিকারের ভালোবাসতো সেটাও বলা যায় না। কেন? কারণ পরি আপুর সাথে ভাইয়ার বিয়েটা আম্মু আগে থেকেই ঠিক করে রেখেছিল, যার ফলে ভাইয়া না চাইলেও পরি আপুর সাথে ভাইয়ার একটা সম্পর্ক করতে হয়। আচ্ছা, ওনার আম্মু আব্বুর মৃত্যু কিভাবে হয়? ভাইয়া যখন 5 বছর বয়স তখন একটা কার অ্যাক্সিডেন্টে আন্টি আঙ্কেল মারা যায়। তখন থেকে ভাইয়া আম্মুর কাছে মানুষ হয়। তাই ভাইয়া কোনো সময় আম্মুর কোনো কথা ফেলে না। আঙ্কেল মৃত্যুর আগেই ভাইয়ার নামে তার সমস্ত প্রপার্টি লিখে দিয়ে যায়, যার কারণে সবাই ভাইয়াকে না, ভাইয়ার প্রপার্টিকে ভালোবাসতো। জানো, ভাইয়া না শুধু একটু সত্যিকারের ভালোবাসা চায়, আর কিছু না। আচ্ছা, এসব কথা এখন বাদ দাও, তোমার ব্যাপারে বলো। আমার ব্যাপারে আর কিছু বলবে? আমি এসেছিলাম বিয়ের দাওয়াত খেতে, কিন্তু এখন দেখো দাওয়াত খেতে এসে নিজেই ফেসে গেছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। বিয়ের একদম এমন সময় পরি আপু পালায় যে বিয়েটা ক্যান্সেল করলে সোসাইটিতে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যেত। ভালো, তাই তোমার আম্মু আর আমার আম্মু যেহেতু দুজন বান্ধবী ছিলেন, তাই সেই সূত্রে আমাকে দিয়ে বিয়েটা সম্পূর্ণ করে তো, তাই তো? হ্যাঁ। তুমি হাসছো? যার সাথে এমন ভয়ানক অভিনয়টা ঘটে শুধু সেই বুঝে। বিয়ে হয়েছে তো প্রবলেমটা কোথায়? আমার ভাই তো কোনো দিক দিয়ে কম নয়, দেখতে টল, হ্যান্ডসাম, গুড লুকিং। আর ভাইয়ার সব থেকে কিউটেস্ট পার্ট হলো ভাইয়া মন থেকে অনেক ভালো একটা মানুষ। এগুলো দিয়ে কি করব? আমি তো আগে থেকে ঠিক করে রেখেছিলাম বিয়ের আগে 1 মাস বরের সাথে চুটিয়ে প্রেম করব, কিন্তু তার হলো কই? উল্টো সব প্ল্যান ভেস্তে গেল। আহারে আহারে। আচ্ছা ভাবি, তোমাদের বাসর রাত কেমন কাটলো? কিছু রোম্যান্স হয়েছে নাকি ঝগড়া করেই কাটিয়ে দিয়েছো? সকালের কাণ্ড দেখে এখনো বুঝতে পারোনি? বুঝলাম ভাবি। বিয়ের আগে প্রেম করতে পারোনি তো কি হয়েছে, বিয়ের পর তো প্রেম করতে পারো ভাইয়ার সাথে। তাছাড়া পুরো লাইফ তো পড়েই আছে। ইম্পসিবল। যে ব্যক্তির সাথে একটা রাত ভালো করে কাটাতে পারলাম না, তার সাথে প্রেম করব আবার পুরো লাইফ কাটাবো? অসম্ভব। মনে মনে ভাবছি। কি হলো, কি ভাবছো? না, কিছু না। চুল শুকানো হয়ে গেছে, তোমার ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই। ক্ষুধা তো কাল রাতেই পেয়েছিল। ওই হনুমানটার সাথে ঝগড়া করতে করতে আরো বেশি ক্ষুধা লেগেছিল। না না, তুমি চিন্তা করো না, আমার বেশি ক্ষুধা পাইনি। ক্ষুধা তো অনেক পেয়েছে, কিন্তু সাথে সাথে হ্যাঁ বললে কি মনে করবে? নতুন বউ ছোচা। সে কি, কাল থেকে তুমি কিছুই খাওনি? বিয়ের এত সব ঝামেলার মাঝে তুমি তো কিছু খেতেই পারলে না। চলো আমার সাথে। না না, ঠিক আছে। হ্যাঁ বোন, অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে দে, না হলে এই ছোট জানটা খেতে না পেয়ে মরে যাবে। নিয়ে যা বোন, নিয়ে যা, হাত টেনে নিয়ে যা। নিজে নিজে গলে মনে করবে ছোচা। আমি কি ছোচা নাকি? না, কোনো কথা শুনবো না, চলো আমার সাথে। ফারিয়া রিমার হাত টেনে নিয়ে গেল। আল্লাহ তোমার ভালো করুক, তোমার কপালে যেন ভালো একটা বর জোটে। রিমা টেবিলে যেয়ে দেখে নাইম অলরেডি খাবার খেতে বসে গেছে। হনুমানটা এদিকে আসছে দেখছি, মনে মনে ভাবলাম ওই যে ডাইনিটা এসে গেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে মনে মনে গালি দিচ্ছে। কি গো, দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, দেখো আমার সব ফ্রেন্ডরা এসেছে। রিমা তার আশেপাশে তাকাচ্ছে। রিমার আশেপাশে কেউ না থাকায় রিমা বুঝতে পারছে নাইম কথাগুলো রিমাকেই বলছে। কি হলো ব্যাপারটা? শয়তানটা আমার সাথে এত ভালো করে কথা বলছে। ডাল মে কুছ কালা হে। কি গো, এত লজ্জা পাচ্ছ কেন? সবাইকে খাবার বেড়ে দাও। না আন্টি, আপনি বসুন। রিমা সবাইকে খাবার বেড়ে দিতে থাকে। আমাকে কামড়াবি ডাইনি, এখন দেখ কি করি। রিমা সবাইকে খাবার বেড়ে দিতে থাকে।
রিমা খাবার বেড়ে দেওয়ার সাথে সাথে সবার সাথে পরিচিত হয়ে নেয়। লক্ষ্মী নাকি ছাই, রাক্ষসিনী একটা, কামড় দিয়ে হাতে সব গোস্ত খেয়ে ফেলছে। পাদ মারলেও তোদের ট্রিট দিতে হয়। আমার লাইফে এত বড় ট্র্যাজেডি হয়ে গেল, আর তোরা ট্রিট নিবি না? তা কিভাবে হয়? আগেই আন্দাজ করতে পেরেছিলাম এমন কিছু একটা বলবি। রিমাও কাটা গায়ে আরেকটু লবণের ছিটা লাগিয়ে দেয়। নাইমের ফ্রেন্ডরা সবাই টাকা পেয়ে উধাও হয়ে গেছে। রিমা খেতে বসবে, এমন সময় নাইম বলে ওঠে, বউ খেতে বসো, নাকি ক্ষুধা নেই? অবশ্য সকালে তখন কতগুলো খাবার খেলে, তাই মনে হয় ক্ষুধা নেই, তাই না? রিমা টেবিলে বসতে যাবে, তখনই কথাটা বলে নাইম। কথাটা শোনা মাত্রই রিমা ধপাস করে দাঁড়িয়ে যায়। ও তার জন্যই ভাবি খেতে চায়নি। ওকে সরি ভাবি, তোমাকে জোর করেছি। তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি খেও। এবার বোঝো ঠেলা, তাইনি? আমার হাতে কামড় দেওয়া, আবার আমার পকেট খালি করা। অনেক লেট হয়ে গেছে। রিমা না খাওয়া অবস্থায় না পারছে খাবার চাইতে, না পারছে কিছু বলতে। সব ওই শয়তানটার জন্য হয়েছে। আল্লাহ যে আমার সাথে এমন করছে, তার উপর যেন ঠাড়া পড়ে। নাইম কিছু খাবার হাতে নিয়ে রুমে ঢুকে। কেউ কি আমাকে অভিশাপ দিচ্ছে? রিমা তাকিয়ে দেখে নাইম খাবার নিয়ে রুমে ঢুকছে। আপনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন? শুধু শুধু মানুষটাকে খারাপ ভেবেছিলাম। মানুষটা কিন্তু অতটাও খারাপ না। কে বলেছে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি? এই খাবারগুলো আমি আমার জন্য নিয়ে এসেছি। সে কি, আপনি তো তখন খাবার খেলেন। হ্যাঁ খেয়েছি, আবার খাবো। তোমার কোনো সমস্যা? রাক্ষস নাকি? এতগুলো খাবার কোন পেটে রাখে আল্লাহই জানে। নাইম তাকিয়ে দেখে রিমা পেটে হাত দিয়ে বসে আছে। আমার সাথে লাগতে আসলে এমনই হবে। নাইম কি জিনিস এখন হাড়ে হাড়ে টের পাবে চান্দু। পেতনিটাকে আরেকটু জ্বালানো যাক। আহা, কি সুস্বাদু ঘ্রাণ। আগে বিরিয়ানিটা টেস্ট করে দেখি। রিমা নাইমের কথাগুলো শুনছে আর চোখে নাইমের দিকে তাকিয়ে দেখছে। খা রাক্ষস খা, তোর নির্ঘাত পেট ব্যথা করবে, দেখিস। আহ ইয়ম ইয়ম ইয়ম। আহা, কি সুস্বাদু, কি সুস্বাদু। দেখো না, এমন ভাবে খাচ্ছে যেন বাপের জন্মেও বিরিয়ানি খায়নি। নাইমকে আর চোখে দেখে কথাগুলো বলল রিমা। নাইম খাবারগুলো হাত দিয়ে ঢেকে। ওই ডাইনি, আমার খাবারের দিকে নজর দাও কেন? কি? আমি কই খাবারের দিকে নজর দিলাম? দিলে তো। আমি এখনই দেখলাম তুমি আমার খাবারের নজর দিয়েছ। না, একটুখানি ফেলে দেই, না হলে পেট ব্যথা করবে। নাইমের কথাগুলো শুনে এবার রিমার খুব রাগ উঠতে লাগলো। রিমার চোখ রাগে লাল টকটক করছে। নাইম বুঝতে পারে রিমা রেগে গেছে। পেতনিকে আরেকটু রাগানো যাক। কি এভাবে চুচার মতো তাকিয়ে আছো কেন? ছি 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 ছি, জীবনে চুচা দেখেছি, কিন্তু তোমার মতো চুচা মেয়ে একটাও দেখিনি। এবার রিমার ধৈর্যের সীমা ভেঙে যায়। রিমা নাইমের সামনে চেয়ে নাইমের কলার শক্ত করে ধরে। ওই রাক্ষস, তুই চুচা কাকে বলছিস? নিজেই রাক্ষসের মতো এক গাদে করে গিলেছিস, আর আমাকে চুচা বলছিস? আজকে তোর একদিন কি আমার একদিন। আজকে হয় তুই জিন্দা থাকবি, না হলে আমি জিন্দা থাকবো। অনেক জ্বালিয়েছিস আমাকে। রিমা কাঁধের থেকে ওড়না নামিয়ে মাজায় বাঁধে। হে ইয়া বলেই নাইমকে একটা লাথি মেরে সোফা থেকে ফ্লোরে ফেলে দিলাম। আল্লাহ গো, আমি শেষ। ওরে মোটকি, তুই আমাকে লাথি মারলি? এবার দেখ কুংফু কাকে বলে। নাইমও উঠে দাঁড়িয়ে ইয়া আলী বলে রিমাকে এক ধাক্কায় বিছানায় ফেলিয়ে দেয়। নাইম রিমার উপর ঝাঁপিয়ে পড়ে রিমার চুল টেনে ধরে। রিমাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। রিমাও নাইমের গলা টিপে ধরে। দুজনেই বিছানার মধ্যে গোড়াগড়ি খাচ্ছে। মনে হচ্ছে ওরা WWE রেসলিং এখানে শুরু করে দিয়েছে। ছাড় মোটকি, ছাড়। আল্লাহ, মরেই গেলাম। তুই ছাড় রাক্ষস। দুজনের একজনও ছাড়ছে না, কারণ দুজনের মধ্যে কেউই হার মানতে রাজি নয়। এরই মধ্যে ফারিয়া রুমের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই মারামারির আওয়াজ শুনতে পায়। তাই দরজা নক না করেই তড়িঘড়ি করে ফারিয়া রুমের ভিতর ঢুকে পড়ে। ফারিয়া রুমে ঢুকে দেখে নাইম আর রিমা রেসলিং খেলছে। ছাড় ডাইনি, ছাড়। আমি ডাইনি? তবে এই নেই ডিসুম ডুসুম ডুসুম। রিমার এক ঘুষিতে নাইম উড়ে বিছানার অন্য পাশে ছিটকে পড়ে। হিয়া খোদা, এরা দুজনকে মেরে ফেলবে মনে হচ্ছে। নাইম রিমাকে যেই ঘুষির প্রতিউত্তর দিতে যাবে, সেই ফারিয়া চিৎকার করে ওঠে। থামো! ফারিয়া চিৎকার শুনে ফারিয়ার আম্মু দৌড়ে চলে আসে। ফারিয়ার আম্মু রুমে এসেই দেখে নাইম রিমাকে খাবার খাইয়ে দিচ্ছে।
কই আন্টি, কিসের চিৎকার? আমরা তো কোনো চিৎকার শুনলাম না। কিরে ফারিয়া, কিছু বলছিস না কেন? হ্যাঁ হ্যাঁ, কই কিসের চিৎকার? আপনি ভুল শুনেছেন আন্টি। আমি সবার সাথে নাস্তা করিনি দেখে নাইম আমার জন্য খাবার নিয়ে এসেছে। আন্টি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনাদের বউ বানানোর জন্য। এমন সৌভাগ্য অনেক কমই পায়। ওগো শুনছো? হ্যাঁ গো, বলো। দাও, খাবারগুলো আমার কাছে দাও। তোমাকে আর খাইয়ে দিতে হবে না। তুমি এত কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে এলে। তুমি টেনশন করো না, আমি সবগুলো খাবার খেয়ে শেষ করব, প্রমিস। কেন গো? দাও, আমি তোমাকে খাইয়ে দেই। না, যাও, দেখো না আন্টি আছে, আমার লজ্জা করছে। ওরে ডাইনি, তোর আবার লজ্জাও আছে? আমাকে কতগুলো মার দিছে। আল্লাহ গো, এখনো শরীর ব্যথা করছে। মা আমি আসছি, তুমি যাও। নাইমের আন্টি চলে যাওয়ার সাথে সাথে ফারিয়া তেরে নাইম আর রিমার সামনে এসে দাঁড়ায়। দেখো ভাইয়া আর ভাবি, জানি তোমাদের বিয়েটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে হয়েছে। তার জন্য হয়তো বা তোমাদের খাপ খাওয়াতে একটু সময় লাগবে, কিন্তু তোমরা যা শুরু করেছো এখন মনে হচ্ছে আমরা চলে গেলে দুজন দুজনকে মার্ডার করে বসে থাকবে। কুকুর বিড়ালের মধ্যেও এত শত্রুতা নেই, যেটা আমি তোমাদের মধ্যে দেখতে পেলাম। দেখো, এমনিও বিয়ে সেই ঘটনার পর আম্মু একটু অসুস্থ, তাই প্লিজ এমন কিছু করো না যাতে আম্মু কষ্ট পায়। আর হ্যাঁ, এখন তোমরা তোমাদের কুস্তাকুস্তি বন্ধ করে বিকালের জন্য প্রস্তুতি নিয়ে থাকো। বউ ভাতে ভাবির ফ্যামিলি মেম্বারসও আসবে। আশা করি আমার কথা তোমার বুঝতে পেরেছো। কথাগুলো বলে ফারিয়া চলে গেল। উফ, বাঁচা গেল। তখন যদি ফারিয়া ইশারা দিয়ে না বলতো যে আন্টি আসছে, তখন কি কেলেঙ্কারি কাণ্ডটাই না হতো। কি আর হতো, চোর ধরা পড়তো। আমি আন্টিকে বলে দিতাম নাইম আমাকে অনেক মেরেছে। ওরে ডাইনি, কে মেরেছে? আমি মেরেছি? তুই তো আমাকে বেশি মেরেছিস। মেয়ে বলে তাই কিছু বলিনি, শুধু চুলটান দিয়েছি। আর তুই তো আমার গলা টিপে ধরেছিস, আবার বসে বসে এখন আমার খাবার গিলছিস। দে, আমার খাবার দে। নাইম রিমার থেকে প্লেটটা টান দিয়ে নেওয়ার চেষ্টা করছে। ছাড় আমার প্লেট, শয়তান। দুজনেই প্লেট ধরে টানাটানি করছে। এক পর্যায়ে রিমা খাবারের প্লেটে থুতু দেয়। থু 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 থু, এই নে খাইবার রাক্ষস। ইউ ছি, কত বড় খাচ্চরের খাচ্চর, আমার সবগুলো খাবার নষ্ট করে দিল। নে, খাবি না? খা। ইউ, দূরে সরাও, দূরে সরাও। নাইম দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। রিমা সেই খাবারগুলো আবার খেতে শুরু করলো। চান্দু, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এর মধ্যে রিমা আর নাইমের মধ্যে তেমন কোনো ঝগড়া হয়নি, শুধু দুজন দুজনকে দেখে আর সাপের মতো ফসফসায়। বিকেলে বউ ভাতের জন্য সব মেহমান চলে আসে। নাইম ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রিমা একটা লাল শাড়ি পরেছে আর আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে। কিছুক্ষণ রিমার দিকে তাকিয়ে নাইম চোখ সরিয়ে নেয়। নাইম টাওয়েল দিয়ে চুলের পানি মুছছে আর জোরে জোরে রিমাকে শুনিয়ে বলতে থাকে, যতই মেকআপ মাখুক, কাউয়া কি আর কবুতর হয়? নাইমের কথায় রিমা পিছন ফিরে তাকায়। এই, কাউয়া কাকে বললেন? কাকে আবার? কাউয়াকে বলেছি, তোমাকে তো বলিনি। দেখেন, আমি এত ছোট না যে আপনি কাকে কাক বলছেন তা বুঝতে পারবো না। কেন, তুমি কাক নাকি? কাককে বললে তোমার এত জলে কেন? যেই না চেহারা, নাম রেখেছে তার বেয়ারা। নিজেকে ভাবে সুন্দর, কিন্তু আস্ত একটা চিড়িয়াখানার বান্দর। কি? আমি চিড়িয়াখানার বান্দর? বারে, আমি কি আপনাকে বলেছি নাকি? বাদরকে বলেছি। আপনার এত জ্বলছে কেন? আপনি কি বাদর নাকি? ওরে বাটপার, আমার কথা আমাকেই ফিরানো, তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। আয়নার সামনে থেকে সরো, আমি রেডি হব। ওয়েট, আগে আমি রেডি হব, তারপর আপনি রেডি হন না বেচতে যান তা আমার দেখার বিষয় না। সামনে থেকে সরো, এটা আমার আয়না। ওই, ধাক্কা দিলি কেন? তুই সর, এটা আমার আয়না। আমি আগে রেডি হব। রিমা ধাক্কাটা একটু জোরে দেয়, যার ফলে নাইম ফ্লোরে পড়ে যায়। তবে রিমোট কি, তোকে মেয়ে বলে এতক্ষণ ছাড় দিয়েছি, কিন্তু এখন আর না। নারী পুরুষ সমান অধিকার। তুই জোরে মারলে আমিও জোরে মারবো। ওই, তুই মুটকি বললি কাকে? আমার মতো এমন একটা সিলি মেয়েকে তুই মুটকি বললি? আল্লাহর দরবারে সইবে না। বলেই রিমাও আবারও নাইমকে ধাক্কা দেয়। এখন দুজনেই আয়নার সামনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করছে। তুই তো মোটকি একটা, আয়না একা বুক করে রেখেছিস। সর আমার আয়নার কাছ থেকে, তোর চেহারা দেখলে আমার আয়নাও লজ্জায় ভেঙে যাবে। কি এত বড় কথা?
রিমা রেগে নাইমের গলা টিপে ধরে। এবার আমিও তোকে ছাড়বো না ডাইনি। নারী পুরুষ সমান অধিকার। নাইমও রিমার গলা টিপে ধরে। এখন মনে হচ্ছে আজ দুজন দুজনকে মেরেই ফেলবে। ঠিক এমন সময় দরজায় কড়া নেড়ে উঠল। আন্টির কণ্ঠ শুনে নাইম রিমার গলা ছেড়ে দিল। রিমাও নাইমের গলা ছেড়ে দিল। জি আন্টি, আমি আসছি। দেখ শয়তান, তোর জন্য দেরি হয়ে গেল। আমার জন্য দেরি হয়েছে নাকি নিজের কাউয়া মার্কা চেহারায় মেকআপ লাগাতে দেরি করেছিস পেতনি? নাইম রুম থেকে বের হয়ে গেল। আজ তো শয়তান একটা, দেখে নিব আমি। নাইমকে শুনিয়ে একটু জোরে বলল। রিমা অনুষ্ঠানে যে সবার সাথে পরিচিত হতে থাকে। রিমার পরিবারের থেকেও অবশ্য কিছু মানুষ আসে। হঠাৎ বিয়ে হওয়ার কারণে রিমার পরিবারের বেশি মানুষ রিমার বিয়ের ব্যাপারে জানে না। কিরে আপু, আমার দুলাভাই কই? দুলাভাইকে তো একবারও দেখলাম না। জানি না কই। বল না আপু, দুলাভাই কোথায়? আচ্ছা, আমার দুলাভাই কেমন রে? দেখতে হ্যান্ডসাম, কিন্তু ফেলুরাম। জুটে গেছে একটা কপালে। বাহ, তাই নাকি? বৌভাতের অনুষ্ঠান শেষে একে একে সবাই বিদায় হয়। রিমার তো পরিবারের সদস্যদেরকেও রিমা আর নাইম দুজনে মিলে বিদায় জানায়। দুজন এমন ভাব করে যে দুজন দুজনকে অনেক ভালোবাসে। ভিতরে ভিতরে নেক্সট ঝগড়ায় কে কখন কার গলা টিপে ধরবে, চুল টেনে ধরবে তা ডিসাইড করছে। রিমার অনেক তেষ্টা পায়, তাই রিমা ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেতে চায়। ফ্রিজ খুলে দেখে অনেকগুলো কালো মিষ্টি, আর রিমার কালো মিষ্টি খুব পছন্দের। রিমা আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। না, কেউ নেই। তাহলে মিষ্টি খাওয়াই যায়। কেউ দেখলে ভাববে নতুন বউ ছুচা, তাই চারপাশটা রিমা ভালো করে দেখে নিল। তারপর যেই মিষ্টি মুখে তুলতে যাবে, কেউ একজন উহু উহু আওয়াজ করে উঠল। ওগো শুনছো? আর কত খাবে? খেতে খেতে তো ফেটে যাবে। ওই যে আসছে শয়তানটা, মরবে না, শান্তি মতো খেতেও দিবে না। ইয়ে না, মানে মিষ্টির মধ্যে মনে হয় মাছি পড়েছে। এই মাছি, যা সর, হুস হুস। কই দেখি তো, মাছিটা কোথায়? কই আবার, তাড়িয়ে দিয়েছি। দেখেন না, চলে গেছে। ও তাই, আচ্ছা দাও, মিষ্টিগুলো আমার কাছে দাও। বলেই রিমার হাত থেকে এক টানে মিষ্টিগুলো নিয়ে নিল নাইম। শয়তান কোথাকার, শান্তি মতো মিষ্টি খেতেও দিল না। মরণের কালে মিষ্টিও পাবি না দেখিস। কি গো, মনে মনে আমাকে নিয়ে কিছু বললে? কই না তো, কিছু বলিনি। খা, বেশি করে মিষ্টি খা। খেয়ে খেয়ে ডায়াবেটিস রোগীর মতো 1 নম্বর করতে করতে মরে যা। রিমা ফসফস করতে করতে রুমে চলে গেল। মিষ্টি দেখে এখন আবার ক্ষুধা লেগে গেল। কি করি এখন? আইডিয়া! রাতে হনুমানটা ঘুমিয়ে গেলে ইচ্ছা মতো মিষ্টি খাবো। বাহ রিমা, তোর মাথায় এত আইডিয়া আছে, তুই তো নিজেও জানিস না। রাতে ফারিয়া আর ফারিয়ার আম্মু লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। আন্টি আরো কয়েকদিন থেকে যেতে? জানি। ওকে চলো, গাড়ি রেডি আছে, আমি তোমাদের জন্য নিচে ওয়েট করছি। নাইম চলে যায়। আন্টি সত্যি আর কয়েকটা দিন থাকলে অনেক ভালো হতো। আপনি কোনো টেনশন করবেন না আন্টি, আমি নাইমকে সামলে নিব। নাইম ফারিয়া আর আন্টিকে এয়ারপোর্টে ড্রপ করতে যায়। বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 1টার মতো বেজে যায়। নাইমের কাছে সব সময় বাসার এক্সট্রা চাবি থাকেই। নাইম বাসায় ঢোকার সাথে সাথে দেখে সাদা সালোয়ার পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। নাইম ভয় পেয়ে যায়। এটা ভেবে যে পুরো বাসায় আমি একাই থাকি, এখন এই সময় আমার পাশে অন্য কারো আসার কথা প্রশ্নই ওঠে না। সাদা কাপড় পরে ফ্রিজের সামনে কে দাঁড়িয়ে আছে তাহলে? ভয়ে নাইমের হাতে সবগুলো লোম দাঁড়িয়ে গেছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না নাইম। এত রাতে এই সময় আমার বাসায় কে ঢুকলো? ভূত নাকি? সামনে কি যাব? গেলে যদি ঘাড় মুটকে দেয়? নাইম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। অবশেষে নাইম স্থির করলো, চোর হলে আন্দাগুন্দা ঘুষি শুরু করব, আর ভূত হলে দিব এক দৌড়। নাইম দোয়া ইউনুস পড়তে পড়তে সামনে এগোতে থাকে। নাইম যত সামনে এগোতে থাকে তত নাইমের হার্টবিট বাড়তে থাকে। অবয়কটার একটু সামনে যেতেই নাইম দেখে সাদা সেলোয়ার কামিজ পরা, লম্বা কোমর পর্যন্ত চুল। চুলের কারণে ঢেকে আছে, দেখা যাচ্ছে না। জিনিসটা ফ্রিজের সামনে দাঁড়িয়ে কি যেন খাচ্ছে। নাইম যত সামনে যাচ্ছে তত তার দোয়া পড়ার স্পিড বেড়ে যাচ্ছে। নাইম যখন আরেকটু সামনে যেই বলে উঠল, কে 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 ওখানে? নাইমের কথা শোনা মাত্রই রিমা নাইমের দিকে মুখ করে তাকায়। আল্লাহ গো, বাঁচাও! রিমা নাইমের চিৎকার শুনে আ রিমাও চিৎকার করে। নাইমের চিৎকার থেমে যায়, কিন্তু রিমা তখনও চিৎকার করেই যাচ্ছে। আ
রীতিমতো রিমার চিৎকার শুনে নাইম ফ্লোরে পড়ে যায়। ওই মেয়ে চুপ। আপনি চিৎকার করছেন তাই আমিও চিৎকার করেছি। আল্লাহ গো, আর একটু হলে হার্ট অ্যাটাক করতাম। আপনি চিৎকার করছেন কেন? ও আল্লাহ, আমি তো ভুলেই গিয়েছিলাম আমার বিয়ে হয়েছে। বাসায় যে রিমা আছে তা আমার একটুও মনে ছিল না। যাই হোক, রিমাকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ভয় পেয়েছি। খুশির ঠেলা চিৎকার করেছি। আমার বাসা, আমি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা চিৎকার দেব, তাতে তোমার কি? আর আবার তুই আমার মিষ্টির বাটির দিকে নজর দিয়েছিস। দে দেয়নি আমার মিষ্টির বাটি দে। ছাড় রাক্ষস, এগুলো আমার মিষ্টি বলেই নাইমের হাতে কামড় বসাই দিলাম। আল্লাহ গো, আ আ আমার সব মাংস খেয়ে ফেললো। ছাড় রাক্ষসী, ছাড়। রিমা নাইমকে ছেড়ে দেয়। আমি মিষ্টি খাবো, আমার মিষ্টির বাটি দেন। এক্সকিউজ মি, এটা আমার বাড়ি, এটা আমার ফ্রিজ, আর এই মিষ্টির বাটিও আমার। আন্ডারস্ট্যান্ড? নিকুচি করেছে আপনার আন্ডারস্ট্যান্ডের। আমি মিষ্টি খাবো 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 খাবো। ওই শয়তান, দে আমার মিষ্টির বাটি দে। ছি ছি ছি, ছোচা দেখেছি, কিন্তু তোমার মতো ছোচা জীবনে দেখিনি। এই মেয়ে, লজ্জা করে না অন্য মানুষের মিষ্টি চুরি করে খেতে? না করে না। রাক্ষসী, মা বাবা জীবনে মিষ্টি খাওয়ায়নি। হঠাৎ রিমা মিষ্টির বাটি ছেড়ে দিয়ে স্থির হয়ে দাঁড়ায়। নাইম রিমার মিষ্টির বাটি ছেড়ে দেওয়াতে একটু অবাক হয়। এই দুই দিনে নাইম রিমাকে যতটুকু চিনেছে, রিমা তার ভাগ ছেড়ে দেওয়ার মতো মেয়ে নয়। যে কোনো মূল্যে সে তার ভাগ আদায় করে নিবে, সেটা মার্ডার করে হলেও সে আদায় করবে। ও কি মাইন্ড করলো? না, মনে হয় একটু বেশি বলে ফেলেছি। এমনটা করা আমার উচিত হয়নি। নাইম রিমার সামনে মিষ্টির বাটিটা এগিয়ে দেয়। ওই পেতনি মেয়ে, মজা করেছিলাম, এই নাও তোমার মিষ্টি। এমনিও এই মিষ্টি খেলে আমার পেট ব্যথা করবে। তোমার মতো বিড়াল যেটায় আগেই নজর দিয়েছে সেটা খেলে তো আরও পেট ব্যথা করবে। না বাবা, আমার এত তাড়াতাড়ি মরার শখ নেই, তুমিই খাও। রিমা কোনো রেসপন্স করছে না, চুপ করে নিচে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মনে হয় রাগ করেছে। কি করি এখন? আচ্ছা, তুমি না খেলে আমি কিন্তু বিড়ালকে মিষ্টিগুলো দিয়ে দেব। তবুও রিমা কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আর করব না। নাও। রিমার হাতে মিষ্টি দেওয়ার জন্য রিমা ডান হাত উঁচু করতেই নাইম দেখে রিমা অদ্ভুত এক ধরনের আওয়াজ করছে। নাইম আরও লক্ষ্য করে রিমার চুলগুলো মুখের সামনে চলে এসেছে, যার জন্য রিমার পুরো চেহারা ঢেকে গেছে। রীতিমতো ঘরের চারদিকে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। রিমার ভয়ঙ্কর আওয়াজ শুনে নাইম ভয় পেয়ে যায়। রিমা, কি হয়েছে তোমার? হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। রিমা নাইমের ধাক্কা খেয়ে একটু নড়ে পড়ে, তবে তার কিছুই হয় না। রিমা বিকট শব্দ করে হেসে পড়ে। একটা খাবো, দুইটা খাবো, সব বেটাকে চিবিয়ে খাবো। আল্লাহ গো। রিমা নাইমের দৌড়ে যাওয়া দেখে একটু হাঁপ ছাড়ে। উফ, বাঁচা গেল। বেটা দৌড় মেরেছিস। মিষ্টির বাটি ফেলানোর দরকার কি ছিল? ধুর, ঠিক করে খেতেও পারলাম না। যাই, হনুমানটাকে আরেকটু ভয় দেখানো যাক। রিমা রুমে উকি মেরে দেখে রুমে কেউ নেই। রিমা জানে নাইম ভয়ে রুমের কোনো না কোনো এক কোণায় লুকিয়েছে। তাই রিমা নাইমকে আরো ভয় দেখাতে ওর চুলগুলো আবারও চেহারার সামনে নিয়ে এসে রুমের ভিতরে ঢুকে। নাইম কোথায় তুই? বের হ, তোর রক্ত খাবো আমি। হাউ মাউ খাও, নাইমের রক্ত খাও। নাইম খাটের তলায় লুকিয়ে দোয়া পড়ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিমা আস্তে আস্তে পর্দার সামনে যায়। নাইম, কোথায় তুই? তাড়াতাড়ি বের হয়ে আয়, কথা দিচ্ছি। আস্তে করে ঘাড়টা মুটকে দেব, ব্যথা পাবি না। নাইমকে পর্দার পেছনে না পেয়ে আমি ওয়াশরুমে খুঁজছি, কিন্তু নাইমকে ওয়াশরুমেও খুঁজে পাওয়া না যাওয়ায় আমি আশেপাশে খুঁজতে থাকি। হঠাৎ আমি খেয়াল করলাম খাটের নিচে কি যেন নড়ছে। খাটের নিচে হঠাৎ আচমকা কিছু নড়তে দেখে রিমা ভয় পেয়ে যায়। আল্লাহ আল্লাহ, ভয়ে নাইমের পা কাঁপছে। আহ, তুই
তুই যদি মনে করিস আমি তোকে খুঁজে পাবো না, তাহলে এইটা তোর ভুল ধারণা। ভালোই ভালোই বের হয়ে আয়, না হলে আমার স্পেশাল অন্তর্নিহিত পাওয়ার ব্যবহার করতে হবে। রিমা বিকট আওয়াজ করে হাসতে হাসতে কথাগুলো বলে। হে আল্লাহ, এই জন্মে বাঁচিয়ে দাও। আর জীবনে কারো কাছ থেকে মিষ্টি চিনে নেব না, জীবনে মিষ্টিই খাবো না। নাইম যতগুলো সূরা পারত মনে মনে সবগুলো পড়ছে। হঠাৎ রিমা খাটের এক কোনায় উকি মেরে দেখে নাইম চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলছে। নাইমের এমন কাণ্ড দেখে রিমার খুব হাসি পাচ্ছে। নাইম যে একটা ভিতর ডিম তা বুঝতে বাকি রইল না রিমার। হনুমানটা যে এত ভীতু তা জানা ছিল না। আর একটু মজা নেওয়া যাক, আমার মিষ্টি ছিনে নেওয়া না, এবার দেখ কি করি। নাইম খাটের তলায় উল্টো হয়ে শুয়ে চোখ বন্ধ করে দোয়া পড়ছিল। রিমাও খাটের তলায় ঢুকে নাইমের গা ঘেঁষে শয়। নাইম অনুভব করে কে যেন তার পাশে গা ঘেঁষে শুয়ে আছে। নাইম চোখ মেলে দেখে রিমা নাইমের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে সামনের দাঁতগুলো বের করে বেটকি হাসি দিচ্ছে। আল্লাহ গো, বাঁচাও। নাইম বেহুশ হয়ে যায়। রিমা নাইমের চিৎকার শুনে এক লাফে খাটের নিচ থেকে বের হয়ে আসে। আল্লাহ, থু 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 থু, কেউ এভাবে চিৎকার করে ভয় পেয়ে গেছি। রিমা খাটের তলা থেকে নাইমের পা টেনে নাইমকে কোনো মতে বের করে নিয়ে আসে। কি হলো ব্যাপারটা? হনুমানটা নড়ছে না কেন? নাকি আমাকে ভয় দেখানোর জন্য আবার নতুন কোনো ফোন দিয়ে আসছে? একটু টেস্ট করে দেখা যাক। ওই নাইম, ওঠ, তোর রক্ত দে, রক্ত খাবো। নাইম কোনো সারা শব্দ করছে না। নাইমকে কোনো সারা শব্দ করতে না দেখে রিমা নাইমকে একটা লাথি মারে। কিরে, ওঠ, তোর রক্ত খাবো, রক্ত দে। আল্লাহ, মরে গেল নাকি? উঠছে না কেন? আমি কিছু করি নাই, আমার কোনো দোষ নেই ভাই, নিজের ইচ্ছায় নিজেই মরে গেছে। রিমা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। নাইম, এই নাইম, ওঠেন না, দেখেন আমার সাথে মজা করবেন না, প্লিজ ওঠেন, আমার অনেক ভয় করছে। রিমা কান্না করে দেয়। কিছুক্ষণ পর নাইমের হুঁশ ফিরলে নাইম চোখ মেলে দেখে রিমা পাশে বসে কান্না করছে। নাইম এক লাফ দিয়ে উঠে দৌড়াতে শুরু করে। নাইমের দৌড়ানো দেখে রিমাও চিৎকার করতে করতে নাইমের পিছু দৌড়াতে থাকে। আল্লাহ গো, ভূত, ভূত। নাইমের দেখা দেখি রিমাও চিৎকার দিয়ে বলতে থাকে, ভূত, 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 কই ভূত? রিমা যত নাইমের কাছে আসে নাইম তত দৌড়ে দূরে যেতে থাকে। নাইম ভয়ে দৌড়াতে দৌড়াতে সবগুলো সূরা একসাথে মিক্স করে ফেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, আল্লাহ, 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 আত্তাহিয়াতু, বিসমিল্লাহ, 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 ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। ধুর, কিছুই মনে করতে পারছি না, সব গলিয়ে যাচ্ছে। আল্লাহ, আল্লাহ বাঁচাও, ভূত, আল্লাহ বাঁচাও। রিমা নাইমকে এভাবে উল্টোপাল্টা সূরা পড়তে দেখে কিছু বুঝতে পারে না। রিমা শুধু এতটুকু বুঝতে পারে নাইম ভয় পেয়ে দৌড়াচ্ছে। হঠাৎ নাইম দৌড়াতে দৌড়াতে ধপাস করে উষ্টা খেয়ে পড়ে যায়। নাইমকে পড়ে যেতে দেখে রিমা দৌড়ে নাইমের কাছে আসে। আপনি ঠিক আছেন? নাইম রিমাকে দেখে উঠে দৌড়াতে পারছে না। মনে হচ্ছে নাইমের হাত পা অবশ হয়ে গেছে। নাইম শুধু রিমার দিকে আঙ্গুল দিয়ে আধো আধো করে বলল, ভূত। নাইম যেভাবে ইশারা করছে রিমার বুঝতে বাকি থাকে না যে রিমার পিছনে ভূত দাঁড়িয়ে আছে। ভূত, ভূত, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। নাইমের দেখা দেখি রিমাও সূরা পড়তে থাকে। আল্লাহ, আল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। নাইম হঠাৎ লক্ষ্য করে রিমাও সূরা পড়ছে। ডিজিটাল ভূত মনে হয়। আমি কি সূরা পড়ব? ভূতই আমার থেকে ডাবল স্পিডে সূরা পড়ছে। খোদা, কোন দুনিয়ায় থাকি? ভূত আপা, আমি আর জীবনে আপনার সাথে বেয়াদবি করব না, আমাকে ছেড়ে দেন, আমার ঘাড় মটকাবেন না প্লিজ। কই ভূত? আবার আমার পিছনে নাকি? নাইমের এবার রিমার উপর সন্দেহ হয়। পিছনে কেন? আপনি নিজেই তো ভূত। আমি ভূত? রিমার এবার মনে পড়ে কিছুক্ষণ আগে রিমা যে ভূতের নাটক করেছিল তার কথা। হ্যাঁ, আমি তো ভূত। আর কে? হ্যাঁ, আমি তো ভূত, তোর ঘাড় মটকাবো। ধুর, ভুলেই গেছিলাম যে আমি ভূত সেজেছি। কি যে করিস রিমা, একটা কাজও ভালো করে করতে পারিস না। ও ভূত, আরও নিজেই জানে না। ব্যাপারটা সন্দেহজনক।
পাকা কিছু ঢাবলা আছে। নাইম রিমার পায়ের দিকে তাকাতে চেষ্টা করে। নাইম জানে ভূতের পা হয় না, কিন্তু নাইম রিমার পা স্পষ্ট দেখতে পাচ্ছে না। না ভূতাপা, আপনি আমাকে মারবেন না প্লিজ। আমি আপনার পা টিপে দিচ্ছি, দিন রাত আপনার সেবা করব, আমাকে মারবেন না প্লিজ। নাইম পা টিপে দেওয়ার ছলে রিমার পা এক টানে বের করে দেখে পা ঠিকই আছে। ওরে চিটার, ওরে বাটপার, এতক্ষণ তুই আমার সাথে নাটক করছিলি? কই নাটক? কিসের নাটক? আল্লাহ, ধরা খেয়ে গেলাম নাকি? এখন কি করি? আমি ভূত, আমি রক্ত খাই। আমি তো রক্ত খাবো, রক্ত দে। তুই ভূত না, পেতনিও না, আমার ভালো করে জানা হয়ে গেছে। আর ভূত কিভাবে তাড়াতে হয় তা আমার জানা আছে। কি করবেন আপনি? নাইম দৌড়ে রুম থেকে ইয়া বড় একটা ঝাড়ু নিয়ে আসে। আল্লাহ গো, আম্মা গো, আব্বা গো, আমাকে মেরে ফেললো গো, বাঁচাও। কি ড্রামা বাজরে বাবা, এখন একটা ফুলের টোকা দেয়নি আর এ আল্লাহর বান্দে চিল্লাচিল্লি করে পুরো পৃথিবী ফাটিয়ে ফেলছে। এই মেয়ে, তোমার সারেগাঁও বাদানিসা থামাও। চুপ, এবার বলো তুমি কেন গাছ থেকে এসেছো? মিথ্যে বললে ঝাড়ুর বাড়ি একটাও নিচে পড়বে না। আমাকে মাফ করে দেন। কেন, তুমি না ভূত? এত তাড়াতাড়ি হার মানলে? আমার রক্ত খাবে না? নাও আমার রক্ত। ওই চুপ। আসলে আমার ভুল হয়ে গেছে, আর জীবনেও এমন করব না। সরি, প্লিজ আমাকে মাফ করে দেন। রাখো তোমার সরি তোমার কাছে। তোমার এই নাটকের জন্য একটু হলেই তো আমি টপকে যেতাম। তা মিসেস পেতনি, জানতে পারে কি আপনি এত বড় নাটক কেন করেছেন? আপনি আমার মিষ্টি নিয়ে নিয়েছিলেন, তাই। নাইম কথাটা শুনে কোথায় যেন চলে যায়। কিছুক্ষণ পর নাইম একটা বাটি হাতে রিমার সামনে দাঁড়ায়। আসলে আমিও সরি, এভাবে তোমার কাছ থেকে মিষ্টি ছিনিয়ে নেওয়া আমার ঠিক হয়নি। রিমা কান্না করছিল। নাইম মিষ্টির বাটি রিমার সামনে দিতেই রিমার সাথে সাথেই কান্না থামিয়ে মিষ্টি খেতে ব্যস্ত হয়ে পড়ে। কি মেয়ে রে বাবা, একে বোঝার ক্ষমতা আমার নেই। আর একটু হলে আমাকে মেরেই ফেলতো। নাইম শুনেন, একটা সত্যি কথা বলি। বলো। আমার দাদার 7টা জিন ছিল, বুঝেছেন? আমাকে খুব পছন্দ করে, ওরা মনে হয় এমনটা করেছে। তবে রে দাঁড়া। রিমা মিষ্টির বাটি নিয়ে দেয় এক দৌড়। বাহির থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। পেতনিটার ঘাড়ে মনে হয় সত্যি সত্যি জিন আছে। আজান দেওয়ার সাথে সাথে দৌড় দিয়েছে। নাইম রুমে ঢুকে দেখে রিমা ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। নাইম রিমার সাথে কোনো প্রকার কথা না বলে সোজাসুজি ওয়াশরুমে ঢুকে যায়। নাইম ভালো করেই জানে এখন রিমার সাথে কোনো কথা বললে আবার কোনো না কোনো ঝগড়া নামক দুর্ঘটনা ঘটবে। এমনকি আজও সারা রাত ঝগড়া করেই পার হয়ে গেল। নাইম ওয়াশরুম থেকে উজু করে বের হয়ে একবার আর চোখে রিমার দিকে তাকায়। দেখে রিমা ঘুমানোর জন্য 4টা বালিশ নিয়েছে, একটা মাথার জন্য, 2টা দুই পাশে পাজাকোল করে রাখার জন্য, আর একটা কোলবালিশ হিসেবে। হায় আল্লাহ, তুমি এই কাকে আমার কপালে জুটালে? এখন আমার সন্দেহ হয় এ মানুষ নাকি এলিয়েন। আমার বালিশটাও নিয়ে গেছে। একজন মানুষের ঘুমানোর জন্য একটা বালিশই যথেষ্ট, আর এই পেতনির 4টা বালিশ লাগে। আজকেও আমার বালিশটা লালা দিয়ে ভরে ফেলবে। এই 1 মাস এরকম অদ্ভুত প্রাণীর সাথে থাকবো কিভাবে? হে আল্লাহ, আমাকে ধৈর্য শক্তি দান করুন, আমিন। এই, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? ও, এইবার বুঝেছি, আমার বালিশের দিকে নজর দিচ্ছেন, তাই না? নজর দিয়ে লাভ নাই, আমি বালিশ দিব না। না বোন, থাক, তুই তোর বালিশ নিয়ে থাক। আমি তোর বালিশের দিকে নজর দিচ্ছি না। খোদা, বালিশের দিকেও কেউ নজর দেয়? জীবনটাই তেজপাতা। এখন মনে হচ্ছে মধু খেয়ে মরে যাই। নাইম আলমারি থেকে টুপি বের করে রুম থেকে বের হয়ে যেতে নেয়। ওই হনুমান, কোথায় যাচ্ছেন? আমার ঘাড়ে 14টা পরী আছে। আমার বউ লাগে তো, তাই তাদের সাথে দেখা করতে যাচ্ছি। আল্লাহ, সত্যি আপনি 14টা পরীকে বিয়ে করেছেন? হ্যাঁ, কোনো সন্দেহ আছে নাকি? বাবারে বাবা, পাগল দেখেছি, কিন্তু এমন পাগল জীবনে দেখিনি। আচ্ছা যান, কিন্তু শুনেন, পরীদের কাছে নাকি অনেক মিষ্টি আছে।
আপনার বউদের কাছ থেকে আমার জন্য কিছু মিষ্টি নিয়ে আসেন প্লিজ। ওকে। নাইম রুম থেকে বের হয়ে যাবে এমন সময় রিমা আবারও পিছন থেকে আওয়াজ লাগায়। ওই হনুমান শুনেন, আবার কি হলো? একটা সিরিয়াস কথা ছিল। বলো। আপনার ঘরে কি সত্যি সত্যি 14টা পরী আছে? এইটা তোর সিরিয়াস কথা? দাঁড়া, তোরে আজকে। রিমা কথাগুলো বলে মুখে হাত চেপে হাসছে। শুনেন, তুই আর একটা কথা বললে দরজা ভেঙে তোর মাথা ফাটাবো ডাইনি। আচ্ছা শুনেন, রাগ করেন কেন? আসার সময় মিষ্টি নিয়ে আনতে ভুলে যান না। রিমা কথাগুলো বলে মুখে হাত চেপে হাসছে। খোদা খোদা মাইরা লাও আমারে। কিছুক্ষণ পর নাইম নামাজ পড়ে রুমে এসে দেখে রিমাও নামাজ পড়ছে। নিজের অজান্তেই নাইমের ঠোঁটের কোণায় হালকা হাসি রেখা ফুটে ওঠে। রিমা নামাজ শেষ করে যায় নামাজ ফাজ করতে থাকে। আসতে পারে কি? আসার অনুমতি প্রদান করা হলো। এমন ভাবে বলছে যেন নিজে কোন দেশের নারী আর আমি তার চাকর। ধন্যবাদ মহারানী। নাইম রীতিমতো কোনো কথা না বাড়িয়ে বালিশহীন সোফায় শুয়ে পড়ে। শুনেন, তোর পায়ে ধরে বইন, তুই আর কোনো কথা বলিস না। 2 রাত আমি ঘুমাইতে পারিনি। এভাবে তিলে তিলে না মেরে আমাকে একেবারে মেরে ফেল। আমি মরে যাব, আমি মরে যেতে চাই। হে আল্লাহ, আমাকে উঠাইয়া নাও। আসার সময় পাগলা কুত্তা কামড় মেরেছে মনে হয়, তাই এমন করছে। কিন্তু কই, পেছনেতে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। দেখেন, আমি এতটাও খারাপ না। মায়া করে বালিশটা দিতে চেয়েছিলাম, এখন আপনি না নিতে চাইলে নাই, আমার কি। আমার কোনো বালিশ লাগবে না, আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও, তোমার পায়ে ধরি। রিমা নাইমের কাছে যেয়ে রিমার ডান পাটা এগিয়ে দেয়। নেন ধরেন, আমার পা ধরে মাপ চাইতে ইচ্ছে করছে, আগে বললেই পারতেন, আমি মাইন্ড করতাম না। নাইম আর কোনো কথা না বলে রাগে ফসতে ফসতে ওপাশ হয়ে শুয়ে পড়ে। জব বাবা, নিজেই পা ধরতে চেয়েছে, নিজেই মুখ ফিরিয়ে নেয়, পাগল নাকি? রিমাও আর কোনো কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নাইম একটা চিৎকার দেয়। আ আল্লাহ আল্লাহ, থু, 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 থু। এভাবে সায়ের মতো চিৎকার করছেন কেন? ভয় পেয়ে গেছি না? নাইমের চিৎকার শুনে রিমা দৌড়ে রুমে আসে। আ আমার ফোন, আমার ফোন কোথায়? অ্যালার্ম বাজেনি কেন? উফ, লেট হয়ে গেছে, এখন কি করি? অফিস যাব কি করে? এই থামেন থামেন, এত পাগল হওয়ার কি আছে? আপনার ফোন ডাইনিং রুমে রাখা আছে, আর অ্যালার্ম আমি বন্ধ করে দিয়েছিলাম। এমনি তো সারা রাত ঘুমাতে পারিনি, যখন একটু চোখ লেগে এসেছিল তখনই আপনার মার্কা মারা ফোনটা বেজে উঠে। উফ, কি বিরক্তকর। আরে ভুটকি রে ভুটকি, এটা তুই কি করলি? এখন আমি অফিস যাব কিভাবে? তোর জন্য আমার জীবনটা ঝালাপালা হয়ে গেছে। কি? আমি ভুটকি? তোর 14 গোষ্ঠী ভুটকি। তোর কলিজা কত বড়, আমাকে ভুটকি ডাকিস? আজকে এসপার না হলে ওসপার হবে। আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু কেউ আমার সিলিমনেসের ওপরে আঙুল তুলবে তা সহ্য করতে পারবো না। কথাগুলো বলেই রিমা নাইমের হাতে কামড় দিয়ে বসে। আ ছাড় রাখুসনি, ছাড়। আল্লাহ রে, খেয়ে ফেললো আমাকে, বাঁচাও। রিমা নাইমের কোনো কথায় কান দিচ্ছে না। নাইমের হাতে কামড় দিয়ে ধরেই আছে, তা ছাড়ার কোনো নামগন্ধ নেই। এক পর্যায়ে নাইম সহ্য করতে না পেরে অন্য হাত দিয়ে রিমার মাথায় সজোরে ঠোয়া মারে। ও মা! রাক্ষসী, জীবনে মাংস খাসনি? আমার হাতে সব গোস্ত খেয়ে ফেলছে রে। ওই, আমি রাক্ষসী হলে তুই কি? তুই একটা খুনি। টোকা মেরে আমার মাথার 2 কেজি রক্ত বের করে ফেলেছিস। এখন রক্ত স্বল্পতায় আমি মারা গেলে তখন কি হবে? তুই একটা খুনি, মানুষ খুন করেছিস তুই। দে, আমার কপাল থেকে যত রক্ত বের করেছিস সবগুলো রক্ত ফেরত দে। রিমা কি বলছে তা ও নিজেও জানে না, কিন্তু রিমা এটা ভালো করেই জানে যে আর যাই হোক, এখন নাইমের সাথে সে কথাই পেরে উঠবে না। কারণ সত্যি বলতে দোষটা রিমারই। রাগের মাথায় সে অনেক জোরে কামড় দিয়েছে নাইমকে। কামড়ের দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। তাই নাইমের সাথে লড়াইয়ে জিততে 7-5 না ভেবে মুখে যা আসছে তাই বলে দিছে রিমা। আল্লাহ জানে কি উল্টাপাল্টা বলছি। যাই হোক, আসল কথা হলো এই হনুমানটার থেকে জিততে হবে। মাথায় তো ফাটেনি, রক্ত বের হলো কিভাবে? রিমা নাইমের কথা শুনে মাথায় হাত দেয়। আসলেই তো রক্ত বের হয়নি, এখন কি করি? রিমা কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে দাঁড়ায়। তারপর সাপের মতো ফসফস করতে করতে রুম থেকে বের হয়ে যায়।
কিছুক্ষণ পর রিমা রুয়াবজার একটা বোতল হাতে নিয়ে রুমে ঢুকে। আবার কি নটাঙ্কি শুরু হলো? রিমা রুয়াবজার পুরো বোতল ওর মাথায় ঢেলে দেয়। আরে কি করছো কি? এই দেখেন রক্ত, আপনি আমার মাথা ফাটিয়েছেন। দেখেন কতগুলো রক্ত বের করে ফেলেছেন। আমার মাথার প্রতিটা রক্তের ফোঁটা সাক্ষী আপনি একটা খুনি। হায় রে দুনিয়া, আমি কোন গ্রহে বাস করি? এই মেয়ের কাছে বাংলা সিনেমার নায়িকাও ফেল। শুধু বাংলা সিনেমার নায়িকা বললে ভুল হবে, এর কাছে স্টার জলসা জি বাংলা নায়িকারাও ফেল। অ্যাক্টিং করলে নির্ঘাত অস্কার পেত। বোন, আমার ভুল হয়েছে, আমি তোমার মাথা ফাটিয়েছি, আমাকে মাফ করে দাও। আর কখনো এমন হবে না। কোন পাগলের পাল্লায় পড়লাম, বাবারে বাবা। ঠিক আছে, মাফ করব, কিন্তু একটা শর্তে। জি মহারানী, বলুন আপনার শর্ত। একটু জলদি বলবেন প্লিজ, আমার আজকে একটু তাড়া আছে। আপনি আমাকে আর ভুটকি বলে ডাকবেন না। ওকে বোন। ওই, আমি আপনার বোন লাগি? আরেকবার যদি বোন ডাকতে শুনেছি তো। আচ্ছা আচ্ছা, বোনও ডাকবো না। আর লাস্ট শর্ত হলো, আপনাকে ভালো করে কামড়াতে পারি নাই। আপনার ওই হাত দেন, ওই হাতে কামড় দেব। কথাটা নাইমকে মজা করেই বললাম, একটু মজা নেওয়া যাক হনুমানটার সাথে। কি পাগল নাকি? রাক্ষসী? আমি রাক্ষসী? দাঁড়া, দেখাচ্ছি মজা। রিমা নাইমকে কামড় দিতে চায়। এমন সময় ডাইনিং রুম থেকে কল আসার আওয়াজ পেয়ে নাইম রুম থেকে বের হয়ে যায়। রিমাকে রাক্ষসী বলায় রিমা রেগে যায়। এর উপর নাইমকে ভালো করে কামড় মারতে পারেনি, তাই রিমা দাঁত কিরমির করতে করতে নাইমের পিছু যায়। আজকে তোকে কামড় মেরেই ছাড়বো। রিমা ডাইনিং রুমে যেয়ে দেখে নাইম উদ্বিগ্ন হয়ে কার সাথে যেন কথা বলছে। না, তুমি একটু চেষ্টা করো প্লিজ। দেখো, মিটিংটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি এখনই আসছি, কোনো মতো ওনাদের কনফারেন্স করো। জাস্ট ফিউ মোমেন্ট। ওকে, থ্যাংক ইউ, আমি আসছি। এই মেয়ে, দেখো কি করেছো। তোমার জন্য এত ইম্পর্টেন্ট মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারলাম না, শুধু তোমার জন্য ডিলটা হাতছাড়া হয়ে যাচ্ছে। রিমা বুঝতে পারে রিমার কারণে নাইমের কোনো ইম্পর্টেন্ট মিটিং মিস হয়ে গেছে। নাইম রিমার দিকে না তাকিয়ে তাড়াহুড়ো করে ফ্রেশ হতে চলে যায়। ইস, আমার জন্য ওনার লেট হয়ে গেল, কিন্তু আমার দোষ কি? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? কিছুক্ষণ পর নাইম তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বের হয়ে অফিসের জন্য রেডি হতে থাকে। রিমা এক কোনায় অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। সরি। নাইম রিমার কোনো কথায় পাত্তা না দিয়ে হাতের ঘড়িটা পরে রুম থেকে বের হয়ে যায়। অফিসে থ্যাঙ্কস মিস্টার জাকির ডিলটা ফাইনাল করার জন্য, অ্যান্ড রিয়েলি সরি, আসলে একটু পার্সোনাল প্রবলেমের কারণে মিটিংয়ে লেট আসতে হলো। আরে মিস্টার নাইম, প্লিজ এভাবে সরি বলবেন না। আমি জানি আপনি কতটা টাইম মেনটেন করে চলেন, আর এমনিও একদিন লেট হয়ে গেলে তেমন আহামরি কিছু হবে না। থ্যাঙ্কস অ্যাগেন বলেই নাইম তার ডান হাত বাড়িয়ে মিস্টার জাকিরের সাথে হ্যান্ডশেক করে। মিস্টার নাইম, ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞেস করি? জি বলুন। আপনার হাতে কামড়ে দাগ কিসের? মিস্টার জাকিরের কথায় নাইম তার হাতের দিকে তাকিয়ে দেখে রিমার দেওয়া কামড়ের দাগ। নাইমের ঠোঁটের কোণায় হালকা হাসি রেখা ফুটে ওঠে। এটা কিছু না, আমার একটা বিড়াল আছে, ও কামড় মেরেছে। ও আচ্ছা। এর মধ্যে নাইমের ফোনটা বেজে ওঠে। এক্সকিউজ মি বলেই নাইম সবার সামনে থেকে একটু দূরে যেয়ে কলটা রিসিভ করে। কল রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। নাইম, আমাকে ক্ষমা করে দাও নাইম, আমি ইচ্ছে করে পালিয়ে আসিনি। আই লাভ ইউ নাইম, আই ক্যান নট লিভ উইদাউট ইউ। নাইম কোনো কথার উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আর বাসার সবার খবর কি? আলহামদুলিল্লাহ ভাবি, সবাই ভালো আছে। আমার নাম্বার তুমি পেলে কিভাবে? আম্মুর কাছ থেকে নিয়েছি। ভালো করেছো। তো ননদিনী আবার বাংলাদেশে আসবে কবে? পুরো বাড়িতে আমি একা থাকি, ভালো লাগে না কিছু। তুমি থাকলে ভালো হতো, অন্তত কারোর সাথে গল্পগুজব করা যেত। কি বলছো ভাবি? ভাইয়া কোথায়? তোমার ভাইয়া অফিসে। সে কি কথা, আম্মু তো বলেছে বিয়ের 1 মাসের এধারে যেন ভাইয়া অফিসে না যায়। যাই হোক, ভাইয়া অফিসে গেছে, তোমাকে কল করেনি? কল করবে কচু, আমার নম্বরই তার কাছে নেই। বুঝতে পেরেছি। ভাবি শোনো, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, সেদিন তাড়াহুড়ো করে চলে আসাই বলতে পারিনি। হ্যাঁ বলো।
ভাবি দেখো, ভাইয়া তোমার সাথে যতই লড়াই ঝগড়া করুক না কেন, তুমি প্লিজ মাইন্ড করো না। আমার ভাইটা খুব ভালো, ওকে একটু সময় দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। ইদানিং আম্মুর শরীর খুব খারাপ থাকে, এ সময় তোমরা এমন কিছু করো না যাতে আম্মু আরও অসুস্থ হয়ে পড়ে। আমি কি বলছি তুমি কি বুঝতে পেরেছো? বুঝলাম না ফারিয়া, তুমি কি বলতে চাইছো? 1 মাস পর তোমার আর ভাইয়ার মধ্যে ডিভোর্সের যে ডিলটা হয়েছে তা আমি শুনে ফেলেছিলাম। ফারিয়া আসলে দেখো ভাবি, আমি বুঝতে পারি যে তোমাদের বিয়েটা একটা অপরিস্থিতিকর সিচুয়েশনে হয়েছে, কিন্তু এটাও সত্যি যে প্রতিটি সম্পর্ক গড়ে উঠতে একটু সময় লাগে। তোমাদের সম্পর্কটাকে একটু সময় দাও। আগে থেকে এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা পুরো পরিবারের উপর ইফেক্ট করবে। আমি আসলে রিমা কিছু একটা বলতে চেয়েও থেমে যায়। তুমি চিন্তা করো না ফারিয়া, রাক্ষসটাকে এত সহজে তার পেতনি ছাড়বে না। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাবি। তুমি জানো না এই কথাটা বলে তুমি আমার মধ্যে কতটুকু স্বস্তি বোধ এনে দিয়েছো। আচ্ছা ভাবি, আজকের মতো রাখি, পরে আবার কল করব। ওকে, খুদা হাফেজ। আর হ্যাঁ শোনো, তোমার কুত্তা বিড়ালের মতো ঝগড়াটা একটু কমিয়ে করো। ওকে বাবা, ওকে। ওকে, খোদা হাফেজ। ফারিয়ার সাথে কথা বলে রিমা নাইমের প্রতি একটু নরম হয়। না, আজ থেকে ওনার সাথে আর ঝগড়া করব না। আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওনার সব থেকে বড় শত্রুকে ক্ষমা করতে পারে, তাহলে আমি কেন ওনাকে ক্ষমা করতে পারবো না? আজ থেকে আমি মিস্টার নাইমের সাথে আর ঝগড়া করব না, ওনার সাথে ভালো বিহেভ করব, আর মারামারি কামড়াকামড়ি তো কখনোই করব না। আজকে উনি না খেয়েই অফিসে চলে গেছে। যাই, ওনার জন্য স্পেশাল ডিশ তৈরি করা যায়। রাত 11টার বেশি বাজে, নাইম এখনো বাসায় ফিরেনি। রিমা নাইমের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। নাইম সবসময় দেরি করে বাসায় ফিরে, কারণ নাইমের জন্য বাসায় অপেক্ষা করার মতো কেউ নেই। নাইম প্রতিদিনের মতো বাসায় ঢুকে সোজা রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। নাইম খুব টায়ার্ড, আজ সারাদিন অনেক ধকল গেছে তার উপর দিয়ে। চোখ মেলতেও নাইমের কষ্ট হচ্ছে, তাই আশেপাশে কিছু না দেখেই নাইম ক্লান্ত চোখে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর নাইম অনুভব করে তার পাশে কিছু একটা নড়ছে। নাইম ডান হাত দিয়ে খোঁজার চেষ্টা করতে থাকে। হঠাৎ নাইম অনুভব করে তার হাতটা পানি জাতীয় কোনো তরল পদার্থের উপর পড়েছে। নাইম চোখ মেলে দেখে রিমার মুখ দিয়ে লোল পড়ছে, আর সেই লালার উপর নাইমের হাত পড়েছে। ইয়াকছি, আবার কেন যে আমি বারবার ভুলে যাই আমার বিয়ে হয়েছে আর একটা তেঁতুল গাছের পেতনি আমার বাসায় বাসা বেঁধেছে। উফ, আজকে আমার বালিশটা নষ্ট করে ফেলেছে। দাঁড়া পেতনি, আমার জীবন তেজপাতা করে তুই আরামে ঘুমাবি, তা আমি আর হতে দিচ্ছি না। নাইম ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে রিমার উপর ঢেলে দেয়। ওই চুপ, চিল্লাবা না। আপনি আবার আমার উপর পানি ঢেলেছেন? এই নিয়ে 2 বার পানি ঢাললেন। না, আর সহ্য করতে পারছি না, এর একটা বিহেদ করতে হবে। রিমা নাইমের উপর তেড়ে পাল্টা হামলা করতে চেয়েও থেমে যায়। নাইম রিমাকে হামলা করতে আসতে দেখে আগে থেকেই তার হাত দুটো পিছনে নিয়ে চোখটা বন্ধ করে ফেলে। নাইম ভালো করেই জানে যে রিমা তেড়ে আসছে, তার মানে সে আগে হাতে কামড় বসাবে। তাই নাইম তার হাত দুটো পিছু করে সবার আগে তার হাত প্রোটেক্ট করার চেষ্টা করে। কিন্তু এ কি, এতক্ষণ হয়ে গেল কিন্তু নাইম এখনো রিমার কামড় বা ঘুষি খায়নি। নাইম বুক ভরা আতঙ্ক নিয়ে তার একটা চোখ খুলে দেখে রিমা সামনে নেই। কি ব্যাপার, পেতনিটা কোথায় গেল? হায় হায়, আসলেই কি ওর ঘরে 7টা জিন আছে নাকি? নাকি কোনো গায়েবী শক্তি জানে? এক পলকে উধাও হয়ে গেল। আল্লাহ বাঁচাও। রিমা পিছন থেকে নাইমের ঘাড়ে হাত দিতেই নাইম চমকে ওঠে। নাইম রিমার দিকে তাকাতেই রিমা নাইমের উপর এক বালতি পানি ছুঁড়ে মারে। এবার তুই চুপ, অনেক জ্বালিয়েছিস আমাকে। ভেবেছিলাম আর ঝগড়া করব না, কিন্তু নাইম, তুই আমাকে ভালো হতে দিলি না। তোর সাথে আমার শত্রু খেলা জীবনে শেষ হবে না। এই, তুই হাত পিছনে করেছিস কেন? দে তোর হাত দে। যা সর, আমাকে পাগল করতে কামড় মেরেছে, আমার হাত তোর সামনে দিব? তুই তো একটা রাক্ষসনী, জীবনে মাংস খাসনি, তাই কথায় কথায় আমার হাতে কামড় মারিস। রিমার থেকে দুহাত পিছু হয়ে কথাগুলো বলে নাইম। আর তোর মতো পেতনি ভালো হবে?
হাস্যকর, এটা জনগণের কাছে হাস্যকর। তুই প্রতিদিন আমার বালিশে লালা ফেলে আমার বালিশ নষ্ট করিস। ছি ছি ছি, তোর শরম করে না? এত বড় মেয়ে হয়ে এখনো লোল ফেলিস? আমি কি করব? ঘুমের মধ্যে কত রকমের সুস্বাদু খাবার আমার সামনে সাজানো থাকে। ইস, ভাবতেই জিভে পানি এসে পড়েছে। ইয়াম ইয়াম। এর জন্যই তো তোকে মুটকি ডাকি। সারা দিন মাথায় শুধু খাবারের চিন্তা ঘুরপাক খায়। তোর কি, তোর বাপেরটা খাই? এই মুটকি, চুপ! আর একটা কথা বলবি তো তো কি করবি? দেখবি তুই কি করব। আরে যা যা, তুই কোন বাপের বেটা কুদ্দুস তা আমার জানা আছে। রিমার সাথে লাগতে আসলে তোর মতো নাইমকে আরো 10 বার জন্ম নিতে হবে। তবে রে দাঁড়া। নাইম রুম থেকে বের হয়ে যায়। হনুমানটার আবার কি হলো? কিছুক্ষণ পর নাইম একটা বোতল হাতে রুমে ঢুকে। বউ দেখো, তোমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি। নাইম মিট মিট করে হাসতে হাসতে কথাগুলো বলে। বোতলে কি আছে? তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। সত্যি? কেন যেন শয়তানটার উপর সন্দেহ লাগছে, তবুও মিষ্টি বলে কথা। কই দেখি দেখি। রিমা নাইমের হাত থেকে টান মেরে বোতলটা নিয়ে নেয়। রিমা বোতল খোলার সাথে সাথে চিৎকার করে ওঠে। তেলাপোকা, বাঁচাও 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 বাঁচাও। আগেই জানতাম মিষ্টির কথা শুনলে পেতনিটার মাথা ঠিক থাকবে না। যেই বাবা সেই কাজ। এর মতো বোকা মেয়ে একটাও দেখিনি। বোতলের মধ্যে কেউ মিষ্টি রাখে? রিমা রুমের চারদিকে দৌড়াদৌড়ি করছে, আর তা দেখে নাইম মজা নিচ্ছে। আমি যদি কুদ্দুস হয়ে থাকি তাহলে তোমার মতো সকিনাকে কিভাবে সোজা করতে হয় তাই কুদ্দুসের জানা আছে। ইস্ট অর ওয়েস্ট, নেম ইজ দ্য বেস্ট। রিমা দৌড়াতে দৌড়াতে ওয়াশরুমে ঢুকে যায়। তোকে আমি দেখে নিব নাইমা। ওয়াশরুম থেকে জোরে জোরে কথাগুলো বলে রিমা। আরে যা যা, তোর মতো সকিনা কি করতে পারবে তা আমার জানা আছে। নাইম বিজয়ী বেশে রাজার মতো তার সোফায় যেয়ে ঘুমিয়ে পড়ে। রিমা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে নাইম ঘুমিয়ে আছে। রিমা আগে থেকে ভেবে রেখেছিল বের হয়ে এসে প্রথমেই নাইমের হাতে একটা কামড় বসাতে, কিন্তু পরক্ষণে নাইমের ঘুমন্ত চেহারা দেখে রিমার ভাবনার জগতের বিচ্ছেদ ঘটে। রিমা কিছুক্ষণ নাইমের দিকে তাকিয়ে থেকে একটা মুচকি হাসি দিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। সকালে ওই মিস্টার আন্ডারস্ট্যান্ড, ওঠেন, নামাজে যাবেন না? নাইম নামাজের কথা শুনে তাড়াহুড়ো করে ওঠে। হ্যাঁ হ্যাঁ যাব। কয়টা বাজে এলাম? এত তাড়াহুড়ো করছেন কেন? এক্ষুনি আজান দিয়েছে, আপনি রেডি হয়ে নামাজে যান। আর এখন থেকে আর অ্যালার্মের প্রয়োজন হবে না। নাইম রিমার বিহেভ দেখে অনেকটা অবাক হয়। এই আমি কাকে দেখছি? আজ সূর্য কোন দিক থেকে উঠছে? পিতনিটা আবার কোনো নতুন ফোন দিয়ে আসছে না তো? নাইম রেডি হয়ে নামাজে চলে যায়। নামাজ পড়ে বাসায় ফিরে দেখে রিমা চায় নামাজ গুছাচ্ছে। তার মানে রিমাও এইমাত্র নামাজ পড়ে উঠেছে। নাইম রিমার পাশ কাটিয়ে টুপি আর জায় নামাজ আলমারিতে রাখতে যাবে। আমার কাছে দিন, আমি রেখে দিচ্ছি। রিমা নাইমের হাত থেকে জায় নামাজ আর টুপি নিয়ে আলমারিতে রেখে দেয়। এই আমি কাকে দেখছি? কি হলো পেতনিটার? নির্ঘাত ডাল মে কুছ কালা হে। ও শিট, স্পাইডারম্যান মুভির মতো তেলাপোকা কামড় মারার কারণে পেতনিটার বিয়ে এত ভালো হয়ে গেল না তো? না, একটু চেক করে দেখতে হবে এটা আসলেই রিমা নাকি অন্য কেউ। নাইম হাতের মুঠোয় করে আবার কতগুলো তেলাপোকা এনে রিমার উপর ছেড়ে দেয়। আল্লাহ গো, বাঁচাও বাঁচাও বাঁচাও। রিমা দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। নাইম ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে রিমার জন্য অপেক্ষা করছে। এবার যদি রিমা ওয়াশরুম থেকে বের হয়ে এসে রিভেন্স নেয় তাহলে এটা অন্য কেউ না, পেতনি রিমাই হবে। আর যদি কিছু না বলে তাহলে বহুরূপী কেউ হবে। নাইম ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে কথাগুলো ভাবতে থাকে। হঠাৎ রিমা বের হয়ে সেকেন্ডের মধ্যে নাইমের হাতের মধ্যে কামড় দিয়ে বসে। ছাড়ো ছাড়ো, আর কখনো এমন করবো না, ছাড়ো। আমি যতই ভালো হতে চাই না কেন, আপনি ততই খারাপ হতে বাধ্য করেন। রিমা নাইমকে ছেড়ে দিয়ে বিছানায় যেয়ে ওপাশ হয়ে শুয়ে পড়ে। না, এটা কোনো বহুরূপী না, রিমা পেতনি। কেন যে আবার শয়চায় কামড় খেতে গেলাম। উফ, কত জোরে কামড়টা মারলো, একটু দয়াও করে না। এটা আসলেই আস্ত একটা রাক্ষসী। সকালে নাইম ঘুম থেকে উঠে ওয়াশরুমের দরজা খোলা রেখেই দাঁত ব্রাশ করছে আর গান গাচ্ছে। जुम्मे की रात है, जुम्मे की बात है, अल्लाह बचाओ मुझे तेरे वार से, पे 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 पे। রিমা রুমে ঢুকেই নাইমের বেসুরো গান শুনতে পায়।
রাক্ষসটা কি বেসুরা গায়, রাক্ষসটার সাথে একটু মজা করা যাক। রিমাও নাইমের সাথে মজা নিতে নাইমের গানের সাথে তাল মিলিয়ে প্রতি উত্তর গান ধরে। একখান চুম্মা দে কারেন্ট লাগাইলি, দুইখান চুম্মা দে ভোল্টেজ বাড়াইলি, তিনখান চুম্মা দে আমায় হাই হলো টেম্পারেচার, चढ़ गया प्यार का बुखार, चढ़ गया प्यार का बुखार। একখান চুম্মা দে কারেন্ট লাগাইলি, দুইখান চুম্মা দে ভোল্টেজ বাড়াইলি, তিনখান চুম্মা দে আমায় হাই হলো টেম্পারেচার, चढ़ गया प्यार का बुखार, चढ़ गया प्यार का बुखार। নাইম বুঝতে পারে রিমা তার প্রতি উত্তরে গান গাচ্ছে, তাই নাইমও আবার গান ধরে। চুম্মা দে দে চুম্মা দে দে চুম্মা দে। আপনি তো লুচ্চা কেন? চুম্মা চুম্মি ছাড়া আর কোনো গান পান না? রিমার কথা শুনে নাইম রেগে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। এই মেয়ে, কি বললা? আমি লুচ্চা? এখানে আপনি ছাড়া আর কে আছে? আমি লুচ্চা? আমি যদি লুচ্চা হই তাহলে তুই আমার থেকেও বড় লুচ্চি। ওই চুপ, লুচ্চা মার্কা গান আগে কে শুরু করছে? তুই। আমি শুরু করেছি নাকি তুই করেছিস? একখান চুম্মা দে, দুইখান চুম্মা দে। ছি 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 ছি, কি চুম্মা চুম্মি গান শুরু করেছে! হে আল্লাহ, এসব নষ্টাই মার্কা গান শোনার আগে আমি মরে গেলাম না কেন? এই চুপ, ঢং কমিয়ে করবেন। চুম্মা চুম্মি গান আগে শুরু করছে কে? আপনি, আমি না। রাগে রিমার গালগুলো টমেটোর মতো লাল টকটক করছে। পেতনিটা রেগে গেছে। পেতনিটাকে আরেকটু রাগালে মন্দ হয় না। ছি ছি ছি, কি নোংরা, কি নোংরা! একমাত্র তোমার মতোই ডাইনি পারে এসব নোংরা শব্দ ব্যবহার করতে। এক মিনিট, কি নোংরা শব্দ ব্যবহার করেছি? চুম্মা চুম্মি, এগুলো কেমন ধরনের শব্দ? তবা তবা, আল্লাহ মাফ করুন। এই শব্দগুলো বললেই তো কেমন লাগে। ছি ছি ছি, তোমার জন্য আমার মুখ দিয়েও এই পাপপূর্ণ শব্দ বের হয়ে গেল। তবা তবা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। শব্দগুলো প্রথমে আপনি বলেছেন, আমি না। যত দোষ নন্দ ঘোষ, নিজের চরকায় তেল মারেন। ছি ছি ছি, আবারও খারাপ কথা। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এখন হাজি সেজেছে, কিছুই বোঝে না। এখানে আবার খারাপ কি বললাম? খারাপ বলনি আবার। ওই যে বলে না যে নিজের চরকায়। এই থামেন থামেন, হয়েছে, আর বলা লাগবে না। আপনি যে ঝগড়াটে মহিলাদেরও হার মারাবেন তা আমার জানা হয়ে গেছে। মহিলারও আপনার সাথে ঝগড়া করে পারবে না। পারো না তো লাগতে আসো কেন? কেমনটা লাগে? এই তুই গেলি নাকি দিব এক কামড়? আল্লাহ গো, শয়তানের খালাতো ভাই একটা। তর্ক করে জীবনে এর সাথে পারা যাবে না। ওর মতো শয়তানকে কিভাবে সোজা করতে হয় তা আমার জানা আছে। রিমার সাথে পাঙ্গা, এবার বুঝবি বেটা কত ধানে কত চাল। নাইম ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যে যা দেখলো তার নিজেরও বিশ্বাস হচ্ছে না। পুরোই অবাক করা কাণ্ড। নাস্তার টেবিলে অনেক রকমের সুস্বাদু খাবার রাখা। খাবারের গন্ধে পুরো ঘর মৌ মৌ করছে। খালা, খালা। খালা আজ আসেনি, খালার ছেলে অসুস্থ, তাই কিছু টাকা দিয়ে 3 দিনের ছুটি দিয়ে দিয়েছি। খালা আসেনি? তাহলে এত সব রান্না কে করেছে? কে আর করবে? আমি করেছি। তুমি রান্না করেছো? কার জন্য? কার জন্য আবার? আমার জন্য। ও, এই ব্যাপার। না, তাহলে ঠিক আছে। আমি মনে করলাম আমার জন্য রান্না করেছো। অবশ্য আমার জন্য এত কিছু রান্না করলে সন্দেহ হতো, কিন্তু যেহেতু নিজের জন্য রান্না করেছো তাহলে ঠিক আছে, খাবারগুলো খাওয়া যায়। দেখতেও সুস্বাদু লাগছে, জিভে পানি চলে এসেছে অলরেডি। নাইম খাবারের টেবিলে বসতেই, আরে আরে, কি করছেন? কি করছি? খেতে বসছি। আপনি খেতে বসছেন কেন? আমি কি আপনার জন্য রান্না করেছি নাকি? তাহলে এতগুলো খাবার কে খাবে? কেন আমি খাবো? বাপ রে বাপ, হোদাই রাক্ষসিনী বলি না। এই কি বললেন? না কিছু না, আমার বাসা, আমার টেবিল, আমার প্লেট, এমনকি খাবারের জিনিসপত্রগুলো আমার। এই যুক্তিতে আমার বাসায় আমার যা ইচ্ছা তাই খাবো। তোমার কোনো সমস্যা? বলেই নাইম প্লেটে খাবার বাড়া শুরু করে। খা না খা, আমি তো চাই তুই খা। তোর জন্যই রিমা স্পেশাল ডিশ তৈরি করা হয়েছে। একবার খেয়ে দেখ, তারপর বুঝবি মজা কাকে বলে। নাইম খাবার খাওয়ায় ব্যস্ত। বাহ, পেতনিটা তো অনেক ভালো রান্না করে। যাক, এখন থেকে তাহলে আর খালার প্রয়োজন হবে না। ঘরে এত ভালো রাঁধুনি থাকতে
বাইরের রাঁধুনির কি প্রয়োজন? আরে আরে কি করছেন? কি হয়েছে? না কিছু না, মানে মুরগির মাংস নিচ্ছেন না কেন? এটাও ভালো হয়েছে, এটা নেন। ধুর, শয়তানটা আসল জিনিসটাই তো খাচ্ছে না। একবার খালি খা না খা, খেয়ে যদি 14 গোষ্ঠীর নাম না ভুলেছিস তো আমার নাম রিমানা। হ্যাঁ নিব তো, আগে এটা খেয়ে নেই। ওই পেতনি, একটা কথা বলি, না বলে পারছি না, রান্নাটা অনেক ভালো। নাইমের পুরো কথা বলার আগেই কাশি শুরু হলো। কাশতে কাশতে নাইমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, নাক মুখ পুরো লাল হয়ে গেছে। আরে আরে কি হয়েছে? আপনি এমন করছেন কেন? রিমা তড়িঘড়ি করে নাইমকে পানি দিল। পানি খেয়েও নাইমের কাশি থামছে না। রিমা নাইমের পিঠে ম্যাসাজ করতে থাকে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। নাইমের অবস্থা আগে থেকে আরো খারাপ হতে থাকে। রিমা ভয় পেয়ে যায়, কি করবে কিছু বুঝতে পারছে না। নাইম হাঁপাতে হাঁপাতে বলল, খাবারে কি এলাচি দিয়েছিলে? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু আপনি এমন করছেন কেন? নাইম, আমার ভয় করছে, আপনি হসপিটালে চলুন। ডয়ারে। নাইম ড্রয়ারের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করতে থাকে। ড্রয়ারে কি আছে? কি বলতে চাইছেন আপনি? কি লাগবে আপনার, আমাকে বলুন। নাইম বারবার ড্রয়ারের দিকে ইশারা করছে। রিমা কিছু বুঝতে না পেরে দৌড়ে ড্রয়ার খুলে দেখে ড্রয়ারে এক পাতা ট্যাবলেট আছে। এখানে তো ট্যাবলেট আছে। নাইম মাথা নাড়িয়ে ট্যাবলেট আনার ইশারা দেয়। রিমা নাইমের ইশারায় এতটুকু বুঝতে পেরেছে যে নাইমের এই ট্যাবলেটের প্রয়োজন। তাই রিমা 7-5 না ভেবে নাইমকে একটা ট্যাবলেট খাইয়ে দেয়। কিছুক্ষণ পর নাইম স্বাভাবিক হয়। রিমার মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠেছে। মনে হচ্ছিল আর একটু হলেই কান্না করে দিবে। পেতনিটা কি ভয় পেল নাকি? ওই পেতনি। রিমা নাইমের ডাক শোনার সাথে সাথে গড়গড় করে বলতে লাগলো, বিশ্বাস করেন আমি কিছু করিনি। আমি তো শুধু মুরগির মাংসের মধ্যে জামাল গুঁড়া দিয়েছিলাম, অন্য খাবারের মধ্যে কিছু মিশাইনি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে রিমা। ওরে ডাইনি, এই ছিল তোর পেটে? দাঁড়া, এখনই আমি থানায় কল করছি। থানায়? থানায় কেন? জামালগোড়া খাইয়ে আমাকে হত্যা করার ষড়যন্ত্রে বাংলাদেশ আইন অনুযায়ী 330 মোতাবেক তোমাকে 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হলো। হত্যা? কি হত্যা? কিসের হত্যা? কেমন হত্যা? জামাল গুঁড়া খেলে কেউ মারা যায় নাকি? ভুলভাল কি বলেছি তা নিজেও জানি না। না, পেতনির কাছে ধরা খেলে চলবে না, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। হত্যা না করলেও আমাকে হার্ম করার চেষ্টা তো করেছো। আমার মতো নিষ্পাপ ছেলেকে জামালগোটা খাওয়ানোর ষড়যন্ত্রে তোমার কত বড় সাজা হতে পারে তা তোমার নিশ্চয়ই ধারণা আছে। আচ্ছা আচ্ছা, যা হয়েছে মাটি দেন। জামাল গুঁড়া খেয়ে কিছু হলে তখন না হলে মানতাম অপরাধ করেছি, কিন্তু খান তো আর নাই। এত ড্রামা ক্রিয়েট করার কি আছে? কি? আমি ড্রামা ক্রিয়েট করছি? এক্সকিউজ মি, ড্রামা কুইন তুমি, আমি না। আন্ডারস্ট্যান্ড? ড্রামা ক্রিয়েট তুমি করো, আমি না। ওই যে আবার আরম্ভ হয়েছে পকপকানি মহিলার পকপকানি। এখন আর থামবে না, কানটা ঝালাপালা করে ছাড়বে। এই মেয়ে, মনে মনে কি ভাবছো? ওয়েট, এখনই পুলিশ অফিসে ফোন করছি। না না, প্লিজ প্লিজ এমন করবেন না, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। পুলিশওয়ালা আর মশার ওষুধওয়ালা দেখলে আমার খুব ভয় লাগে। ও কি, মশার ওষুধওয়ালাকে দেখলেও কারো ভয় লাগে? আগে জানতাম না তো। অবশ্য ভয় লাগতেই পারে, রিমা বলে কথা। না, আমি তো ফোন করবই। তোমার সাহস কত বড়, তুমি আমাকে জামালগোটা খাওয়ানোর ষড়যন্ত্র করো। হ্যালো, পুলিশ স্টেশন? পুলিশ, পুলিশকে কল দিয়েন না, আমাকে মাফ করে দেন, আর জীবনেও এমনটা করব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্না থামাও। কান্না থামাতে বলছি না? রিমা নাইমের কথায় কোনো কর্ণপাত করছে না, সে তার মতো কান্না করেই যাচ্ছে। নাইম যত কান্না থামাতে বলে রিমা আরো দ্বিগুণ গতিতে কান্না করতে থাকে। অবশেষে নাইম কোনো উপায় না পেয়ে ফ্রিজ থেকে মিষ্টির